জিয়া যখন এলো তখন তার চোখে মুখে ঘুম ঘুম ভাব। সাথে নিজের বাবা মাকে সে আনেনি, একে এসেছে কোন রকমে। রোজা লিভিং রুমে বসেছিল। আজ সারাদিন সে এইখানেই বসে কাটিয়েছে। টেলিভিশনের সামনে দুপুরের লাঞ্চ শেষে কিছুক্ষণের জন্য অবশ্য ছাদে উঠেছিল, বেশিক্ষণ থাকতে পারেনি তীব্র গরমের জন্য। আপাতত নিপা বেগমের ভেজে দেয়া চিপস খাচ্ছে, মুভি দেখছে। দেখতে দেখতে পাশে রাজু বসে আছে, ওর মাথাটা বড় বোনের কাঁধে আর পাজোড়া সোফার হাতলে। জিহাদকে দেখে রোজা দ্রুত উঠে দাঁড়ালো। এতে রাজুর মাথাটা গিয়ে পড়লো সোফায়। নরম হাওয়াতে বেচার ব্যথা পায়নি, অসন্তুষ্ট হয়ে উঠে বসল। রোজার পরনে তখনও রাতের পাজামা সেট, একটা পাতলা ওড়না কোনরকম গলায় ঝুলিয়ে রাখা। জিহাদ তাড়াহুড়ো করে পড়ল। কি হয়েছে এমনভাবে বললে? আমি ভাবলাম তুমি অসুস্থ কিনা। আজিজুল সাহেবও মেয়ের কর্মকাণ্ডে দিশেহারা বচ্ছে। জিজ্ঞেস করার পরেও কিছুই তো বলেনি। গতকাল থেকে মেয়ের উদ্ভট আচরণ শুধু দেখিয়ে যাচ্ছেন। জিহাদের দিকে চেয়ে থেকে বললেন। আসো বসো। জিহাদ দ্রুত সালাম জানালো, এসে বসলো আজিজুল সাহেবের পাশে। নিপা বেগম আগে চা বসিয়ে রেখেছিলেন, এবার ট্রেতে সাজিয়ে নিয়ে তা চা বিস্কুট আর এক গ্লাস পানি। জিহাদ পানিটা সবে মুখেই দিয়েছিল, এক ঢোক পানি তার গলায়। তক্ষুনি রোজা শান্ত গলায় পড়ল। আঙ্কেলকে আসতে বলো, আমরা আজই বিয়ে করব। জিহাদ কেসে উঠল, তার সামনে কাটতেই থাকলো। রোজা চিন্তিত হয়ে এগিয়ে গিয়ে তার পিছে চাপড় দিয়ে আওড়ালো। কি হলো? অতিমাত্রায় খুশি হয়ে গেছো নাকি? নিজেকে শান্ত করে জিহাদ বড় বড় চোখে তাকালো। রোজার চোখে মুখে যেন কিছু খুঁজছে। ঘন ঘন পলক ফেলে বিশাল এক ঝোঁক গেল, তোতলালো সামান্য। বিয়ে আজকে? রোজা দীর্ঘশ্বাস ফেল, গিয়ে বসলো তার পূর্বের জায়গায়। একটু চুপ থেকে বোঝানো শুরু করলো। আমার অত আয়োজন হই হুল্লোড় করে বিয়ে করার ইচ্ছে নেই, আর না আছে অমন বয়স। ভাবছি পারিবারিকভাবে করে নিই আজই। কিছু কেনাকাটা করার প্রয়োজন হলে করা যাবে, সময় আছে। জিহাদ তখনও হতবিহ্বল হলো, চোয়াল ছুলে আছে বেচারার। কাছুমাছু করে প্রশ্ন করলো। তোর গায়ে কি জ্বর রোজা? আবল তাবল বকতেছিস সেই জন্য? রোজা অপমান বোধ করলো। সে প্রত্যাশা করেছিল জিহাদ আনন্দে লাফাবে। ছেলেটা তো একেবারে হাত দিয়ে পেছনে পড়েছিল বিয়ে করার জন্য। সে তাদের অনার্স শেষের পর থেকে কত ভাবে যে মারানোর চেষ্টা করেছে, বন্ধুদের দিয়েও শত চেষ্টা করিয়েছিল। কিন্তু রোজা ছিল বাবা মায়ের বড় সন্তান। ছোটবেলা থেকে নিজের সব সময় গণ্ডিতেই রেখেছে নিজেকে, অযথা কোনো সম্পর্কে জড়ায়নি। সবসময় পড়াশোনার উপরে থেকেছে। তার স্বপ্ন একটাই ছিল, পড়াশোনা শেষ করে বড় চাকরি করবে, বাবা মায়ের দায়িত্ব নেবে, ছোট ভাইকে মানুষের মতো মানুষ করবে। কাঁধে ছিল যে অনেক দায়িত্ব। বিয়ে করে সংসার করার মতো অবস্থা কোনো মানসিকতাও ছিল না। কিন্তু যখন সে মির্জা বাড়িতে রীতির ন্যানি হয়ে প্রবেশ করলো, মোটা অঙ্কের টাকা পেল, সবটা ভালো হতে থাকলো। জিহাদকেও ওয়াদা করে বসলো কয়েক বছর সময় দিতে। সব কিছু সামনে উঠলে বিয়েটা করে ফেলবে তারা। অজানা কাউকে বিয়ে করার চেয়ে জিহাদ তার কাছে বেটার অপশন মনে হয়েছিল। কয়েক বছরের সম্পর্কে প্রত্যেক দিন অন্তত 6 বার করে বিয়ের বিষয়টা তুলেছে ছেলেটা। তাই জিহাদের এমন প্রতিক্রিয়ায় একটু বিচলিত হলেও পাত্তা দিল না রোজা। নিশ্চয়ই কি কর্তব্য বিমূঢ় হয়ে এমনভাবে বলছে। আর রোজা নিজেই তো সহস্রবার বেচারাকে অপেক্ষা করিয়েছে না, এর উপর রাগ করছে। অজ্ঞতা আর অনুভূতি ধার ধারল না সে। সুন্দর করে সূচি দিয়ে বলল। তুই তোকারি করতে নিষেধ করেছি। আই ডোন্ট লাইক ইট। জিহাদও কথায় মনোযোগ দিতে পারল না, দ্রুত বলল। কি হয়েছে হঠাৎ এমন সিদ্ধান্ত? কিছুতেই তো রাজি হচ্ছিলে না, হঠাৎ কাজটা কি ছেড়ে দিয়েছো? দেইনি, তবে দেব বিয়ের পর। বিয়েটা আজই করতে হবে, আজ রাতের ভেতর। আন্টি আঙ্কেলকে ফোন দাও এক্ষুনি। জিহাদ কিছুক্ষণ চুপ থাকলো। রোজা উত্তরে আশায় চেয়ে আছে। কি হলো, কিছু বলো। জিহাদ চোখে চশমাটা সামান্য ছেলে ওছালো নাকের উপর, বলল। মা বাবা তো গ্রামের বাড়ি গেলেন গতকাল, তাদের ছাড়া বিয়ে কি সম্ভব? রোজা আরাম করে বসছিল। তার ধারণা ছিল আজ বিয়েটা হবেই, কারো আপত্তি থাকার কথা ছিলই না। কোনোভাবে যে বাধা আসতে পারে তাও কল্পনাও আসেনি। এমন উত্তরে স্প্রিংয়ের মতোই লাফিয়ে উঠল, চেঁচালো। আই মিন ওয়াই? হোয়াট দ্য? আজিজুল সাহেব মেয়ের এমন প্রতিক্রিয়া আশ্চর্য হয়ে গেলেন। হতবাক নিপা বেগম
অথচ দুটোর একটার প্রতিক্রিয়া জিহাদের মুখে দেখা গেলই না। সে নিজে ভীষণ নিজেকে অতিমাত্রায় শান্ত করে বলতে গিয়ে একটু থমকে গেল। রিধিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, ওকে নিয়ে গ্রামে গিয়েছেন। রোজা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে শান্ত করতে চাইল, কিন্তু পারল না। ভয় সংকোচ আবারও বুকে বাসা বাঁধতে লাগলো। কেন মনে হচ্ছে তার পায়ের শিকল পরানো হয়েছে? সে যা চাইলেও ছাড়তে পারছে না। রোজা অসহ্য হয়ে প্রশ্ন করল। অসুস্থ হয়েছে তো হাসপাতাল নেবে, অমন এক গ্রামে নেবে কেন যেখানে ভালো চিকিৎসা নেই? জিয়াদ স্বাভাবিক গলায় বোঝানোর সুরে বলল। ডাক্তার দেখানো হয়েছে, মানসিকভাবে একটু দুর্বল। যেহেতু রিধিমার জন্ম ওই গ্রামে, তো ওর খুব অ্যাটাচড। গ্রামের আবহাওয়া দ্রুত সুস্থ হয়ে যাবে। রোজা ত্যক্ত বিরক্ত, মেজাজ খারাপ হচ্ছে। আজিজুল সাহেব হঠাৎ করে প্রশ্ন করলেন, যেন মনে করতে পারলেন না। রিধিমাটা কে জানো? রোজা গিয়ে বসেছে নিজের জায়গা। অসন্তুষ্ট হলো বাবার প্রশ্নের জবাব নিজেই দিল। ওর খালাতো বোন, মনে নেই? শ্যামলা করে মিষ্টি চেহারার মেয়েটা যে একবার এসছিল, তোমাকে ডাকলো, আজিজুর চাচা। আজিজুল সাহেবের মনে পড়লো একদম পাতলা গণের একটি মায়াবতী মেয়ে। ঘন কালো চুলে দুটি বিনুনি গাঁথা ছিল ফিতে দিয়ে। সে কি লম্বা আর মোটা বিনুনি ছিল? আজিজুল সাহেব ভেবেছিলেন আলকা লাগানো, ঘন ভ্রু, মিষ্টি হাসি আর ছানা চোখ। হাসলে চোলও পড়তো। ভদ্র সভ্য, একদম গ্রামীণ ধাঁচের। কত যেন বয়সটা ছিল, 22-23 তো হবেই সম্ভবত। কিন্তু সে তো জানতো বেড়াতে এসেছিল। প্রশ্ন করলেন জিহাদের দিকে চেয়ে। ওকে তোমাদের বাড়ি থাকে? রোজা এবারও জিহাদের হয়ে উত্তর দিল। তোমাকে তো বলাই হয়নি বাবা, ওর খালা মারা গিয়েছিলেন গত বছর। রিধিমাকে রাখার মতো কেউ ছিল না। ওর বাবা তো ছোটবেলা থেকেই নেই, তাই ওদের বাসাতেই থাকতো। আন্টি টেক কেয়ার করতো। জানোই তো, জিহাদ তাদের একমাত্র সন্তান। আন্টির বয়স হচ্ছে, তাকে দেখার জন্য তো কাউকে প্রয়োজন ছিল। তা ঠিক আছে, তবে এমন বড় মেয়েকে এখনো রেখেছো কেন বাবা? বিয়ে শাদী দেওয়ার জন্য ভালো ছেলে খুঁজেছো? পড়াশোনা তো মনে হয় করেনি। জিহাদ গলা পরিষ্কার করে নিল। না আঙ্কেল, পড়াশুনো করেনি, আর অষ্টম শ্রেণী পর্যন্ত ধরেছে। ছেলে এবারই মনে হয় বাবা মা দেখবেন ওইখানে। নিপা বেগম অসন্তুষ্ট হলেন, বললেন, ওখানের ছেলে কেন, ঢাকাতেই ভালো ঘরের ছেলে দেখতাম। কয়েকবার খোঁজ করলে একটা ভালো সম্বন্ধ অবশ্যই পেতাম। রোজা মনে করার চেষ্টা করলো রিধিমার চেহারাটা। গত বছর সে শেষ দেখেছিল মির্জাকে, এরপর আর দেখা হয়নি। তেমন একটা খেয়াল নেই। জিহাদের দিকে তাকালো, দেখলো জিহাদ অমনোযোগী। রোজা দীর্ঘশ্বাস ফেলে পড়ল। আচ্ছা, অত ভেবো না। আঙ্কেল আন্টি রিধিমা ওরা ফিরুক, 2 দিন না হয় অপেক্ষা করি। তবে তুমি আজই কল করে বলে দাও যত দ্রুত সম্ভব ফিরতে, বুঝেছো? বিয়ে করাটা ভীষণভাবে এমার্জেন্সি হয়ে গেছে। বুঝলে কি বলছি? বুঝেছি। নিপা বেগম হেসে বললেন, খেয়েছো দুপুরে? আসো ভাত খেয়ে নাও আগে, পরে চা খেও। জিহাদ খায়নি, তাই উঠে গিয়ে বসলো ডাইনিংয়ে। রোজা উঠে দাঁড়ালো। সারাদিন চিন্তা ভাবনায় সে ক্লান্ত, একরকম বিধ্বস্ত। আগামীকাল কাজে যেতে হবে সকাল সকাল। 2 দিন ধরে ভালো ঘুম হয়নি, আজ লম্বা ঘুম দিতে হবে। অজ্ঞতা নিজের রুমের দিকে যেতে যেতে বলল, আমি ক্লান্ত, ঘুমোতে গেলাম। স্বেচ্ছায় উঠলে তো উঠলামই না, রাতে না উঠলে আমাকে কেউ ডাকবে না, খাবারের অজুহাতেও না। জায়গাটা নিরিবিলি, বাতাস বইছে মৃদু। অদ্ভুত সব প্রাণীদের আওয়াজ ভেসে আসছে। আকাশে পূর্ণ চাঁদ, চাঁদটা ঠিক ধ্রুবর উপর। সে দাঁড়িয়ে আছে গাড়িতে হেলান দিয়ে। ইনস্টাগ্রাম স্ক্রল করছে আনমনা। শান্ত কল করলো তক্ষুনি। ফোন রিসিভ করে আড়মোড়া ভেঙে ধ্রুব জানালো, বলদটা এসেছিল, এসে আবার ঘন্টা খানেকের মধ্যে ফিরেও গেছে। মিস রোজা রুমের লাইট অফ, সম্ভবত ঘুমোচ্ছেন। এইমাত্র সারাবারের লাইটও বন্ধ হলো। শান্ত জোরে সোরে শ্বাস নিচ্ছিল। মাত্রই অ্যালানের সাথে যুদ্ধ করেছে। ছেলেটাকে হারানো যায় না কুস্তিতে। মির্জা বাড়ির গার্ডেনের সকল লাইট তখনও জ্বালানো। তিতান আর তোর ঘাসের উপর শুয়ে বসে আছে। দারুণ চাচা আর গার্ডেনের চাচা মিলে লুডো খেলছেন। দরজার কাছটায় হাসাহাসি করছেন। শান্ত স্বতঃস্ফূর্ত গলায় পড়ল, এক্সিলেন্ট, তুই দাঁড়া, আমি বসকে জানাচ্ছি। এলেন হাত মুখ ধুয়ে এসে দরজার সামনে
দাঁড়িয়েছিল মাঝ শান্ত হাওয়ার গতিকে তাকে ঠেলে ঝুঁকলো ভেতরে। আদিল মির্জা জীবনে বসে আছে, যার হাতে ফাইল, পাশে ল্যাপটপ খোলা। ল্যাপটপের পাশে রিধি হোমওয়ার্কের খাতা হোমওয়ার্ক করছিল তার পায়ের কাছটায় শুয়ে শুয়ে। আদিল কোলে নিতে চাইলো, কোলে আসেনি। অভিমান করেছে কেন সে মিস রোজাকে আজ আনতে পারেনি বাড়িতে? আপাতত রিধির মাথাটা তার উড়ুতেই। কিছুক্ষণ আগে চোখ বুজেছে, আজ সারাদিন জ্বালিয়েছে। কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করেছে মিস রোজার কথা। এত এত কাজ সবই পেন্ডিংয়ে রাখা। আপাতত শান্ত কাছে এসে ধীর গলায় সবটা জানালো। এতে তেমন পরিবর্তন এলো না আদিলের চোখে মুখে। সে শুধু নাকে মুখে শব্দ করল, যেন সে জানতো এমন কিছুই হবে। কিন্তু কেন? এখানে কি এমন কিছু অজানা আছে যা শান্ত জানে না? দ্য পাওয়ারফুল ইন্টেলিজেন্ট বডিগার্ড। বস, মিস রোজা বিয়ে করতে চাইলে ওই বলদ বিয়ে করবে না কেন? কোনো কাহিনী আছে নাকি? আদিল ফাইলে চোখ রেখে জবাব দিল, কিভাবে শিওর হলি? না মানে এতটুকু শিওর যে মিস রোজা আজ পারিবারিকভাবে বিয়েটা সারতে চেয়েছিলেন। যতটুকু জানতাম ওই বলদ মিস রোজাকে বিয়ে করতে মুখিয়েছিল। তাহলে যেহেতু আজ বিয়েটা হয়নি, তারপরে কাহিনী তো একটা হয়েছে। অ্যালেন এসে দাঁড়িয়েছিল পেছনে। এসাসরা নির্বিকার ভাবে বলল, আগামীকাল গিয়ে কি কোনোভাবে ওই বাসায় সিসিটিভি লাগিয়ে আসবো? শান্তর চোয়াল ঝুলে এলো আর চোখে তাকালো স্তব্ধ হয়ে। অ্যালেনের মুখের পরিবর্তন হলো না। আদিল হাতের ফাইলটা শেষ করে অন্যটা ধরেছে। এক ফাঁকে রিধির গায়ের কমফোর্টার ভালোভাবে চিনি দিল। এজাজরাই বলল, আপাতত কিছুই করতে হবে না, সময় আসুক। সময়? কোন সময়? কিসের সময় বস? আপন মনে অশান্ত হলেও উপরে শান্ত স্বাভাবিক। ও সময় ফোন বাজলো আদিলের। টেবিলের উপর রাখা ফোন স্ক্রিনের চোখ গেল। কল করেছে আদিল মির্জার ম্যানেজার আনোয়ার খন্দকার। আদিল সময় নিয়ে ফোন হাতে তুলে নিল, কল রিসিভ করে কানে ধরল। ওপাশে কি বললো শান্ত জানানি, শুধু শুনলো আদিলের আদেশে, জাস্ট টেল দেম টু ফলো। কিছু করার প্রয়োজন নেই। আপডেট চাই উইথ প্রুফ। মেডিকেল চেক আপের রিপোর্ট এসেছে? শান্ত কি একটু কাছে গিয়ে শুনবি ওপাশে ওই বুড়োটা কি বলছে? কিসের রিপোর্ট? কাকে ফলো করাচ্ছে? পার্সোনাল বডিগার্ড হয়ে কি লাভ যদি এমন রসালো খবর শান্ত না জানে? তার বসটা একটা চাচ্ছে তাই। তার ভাবনার মধ্যে আদিল বলল, অথেন্টিক রিপোর্ট চাই, ডক্টরের স্টেটমেন্ট সহ। ফজর আজান পড়েছে মাসয়। বাইরেটা খুটখুটে অন্ধকার তখনও। রিধির ঘুম ভেঙে গেছে, অস্থির লাগছে দেখেই হয়তো ঘুম ভাঙছে বারবার। আর সময়টাও যেন আজ যাচ্ছেই না। তার স্নো হোয়াইটের আসতে কত দেরি এখনো। আজও যদি না আসে? রিধির বাচ্চা মন আনচান করে যাচ্ছে। সে ছোট ছোট পায়ে বেরিয়ে এলো। গ্রাউন্ড ফ্লোরে ঝাড়বাতিটার রং পরিবর্তন করা হয়েছে। একটা হলদে মৃদু আলো জ্বালানোতে পুরোপুরি উজ্জ্বল না সবটা। একটু আধারে রিধি তার বিড়াল পুতুল জড়িয়ে সিঁড়ি বেয়ে নামছে। এসে দাঁড়ালো দুয়ারের দিকে। দুয়ারে বডিগার্ড দাঁড়িয়ে আছে দুটো। রিধি মিষ্টি করে বললাম, গুড মর্নিং। বডিগার্ড দুটোর একটা নাম ক্লান্ত। ক্লান্ত তার আসল নাম নয়, তার ভালো নাম আছে। এই নামটা দিয়েছে আদিল মির্জা, কারণ ক্লান্ত কখনো ক্লান্ত হয় না, সবসময় ফাইটিং মোডে থাকে। গভীর মুখে হাসি আসে না ক্লান্তর, তারপরও নরম করে হাসার চেষ্টা করলো পুতুলের মতো বাচ্চার সামনে। মিসেস, মর্নিং টু ইউ টু। কিন্তু আপনি এত ভোরে উঠেছেন কেন? রিধি বাড়িটা দেখতে চেয়ে প্রশ্ন করলো, বডিগার্ড আঙ্কেল, ধ্রুব আঙ্কেল কি গিয়েছে আমার স্নো হোয়াইটকে আনতে? আমি এক্ষুনি জেনে আসছি। রিধি মাথা দোলালো। ক্লান্ত গিয়ে খোঁজ নিয়ে ফিরে এসে জানালো, গিয়েছে, শীঘ্রই চলে আসবে। রিধি এসে বসলো সোফায়, টেলিভিশন ছাড়লো। পা দুলিয়ে কিছুক্ষণ টেলিভিশনের দিকে চেয়ে আবারও কিছুক্ষণ দুয়ারের দিকে তাকালো। 8 ঘন্টা খানেক পর গাড়ির শব্দ শোনা গেল। রিধি দ্রুত নামলো সোফা থেকে। তক্ষুনি দেখলো রোজা দ্রুত কদমে ঢুকছে। মুহূর্তে চিৎকার করে ডেকে ছুটলো মেয়েটা, স্নো হোয়াইট। রোজা দুহাটু ভেঙে বসেছে ফ্লোরে। ওভাবে রিধি নরম চরম শরীরটা বুকের ভেতর আগলে নিয়েছে, যত্নের সাথে মাথায় বুলিয়ে দিচ্ছে অনবরত। বড় করে শ্বাস টেনে নিয়ে
ওর আদুরে মুখে জুড়ে থেমে থেমে ছোট ছোটখাটো চুমু বসালো। রীতি কেমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তার গলা। নীরবে মুখটা বাড়িয়ে ডুবিয়ে রাখলো গলার ভাঁজে। অনেকক্ষণ কোনো কথাই আর বলই না মেয়েটা, ওভাবেই থাকলো। এবারে রোজা ওকে কোলে নিয়েই উঠে দাঁড়ালো। ওর পা দুটো তখন তার পাতলা কোমরে জড়িয়ে রেখেছে। রীতি ভীষণ অভিমান নিয়ে ফিসফিস সুরে প্রশ্ন করলো, কেন আসনি গতকাল? আই মিসড ইউ আ লট। রোজা অনুশোচনায় ভোগে, তিতির করে কাঁপে ঠোঁটজোড়া। কেমন এক সূক্ষ্ম যন্ত্রণা হয় বুকের ভিতর, অথচ সামনে এই কাজটা পুরোপুরি ছেড়ে দেবার কথা, হৃদিকে ভুলে যাওয়ার কথা চিরতরে। আর সে একটা দিনই এই মিষ্টি মুখটা না দেখে এমন ভেঙে পড়েছে। কিভাবে থাকবে হৃদিকে ছাড়া? দিনের পর দিন, মাসের পর মাস, অমন বাচ্চা কণ্ঠের অভিমান। রোজার অনুশোচনা গাঢ় হয়। ঠোঁট ছোয়ালো হৃদির চুলে। ওকে কোলে নিয়ে সোফায় বসতে বসতে বলল, একটু ব্যস্ত ছিলাম সোনা। তুমি কি করেছো গতকাল সারাদিন? হৃদি মুহূর্তে উচ্ছ্বাস নিয়ে বলতে থাকলো গতকালের সব কিছু। বাবার সাথে কোথায় কোথায় গিয়েছে, কি কি করেছে সব। রোজা মন দিয়ে শুনলো। ওর কথার মধ্যে ছোট ছোট করে সেও কথা বলছে, জবাব দিচ্ছে ওর উচ্ছ্বাস বাড়াতে। এতে মেয়েটার আনন্দের শেষ নেই। লিভিং রুমের বড় দেয়াল ঘড়িতে এক পলক তাকালো, ঘড়ির কাঁটা 6টা ছুঁয়েছে। সময় হয়েছে হৃদিকে ফ্রেশ করে তৈরি করে স্কুলের জন্য রওনা হওয়ার, না হলে আবার দেরি হয়ে যাবে। সম্ভবত গতকাল মেয়েটা স্কুলেও যায়নি, তাই আর সময় অপচয় করলো না। গল্প করতে থাকা হৃদিকে নিয়েই কোলে করে সিঁড়ি বেয়ে উঠে এলো দোতলায়। করিডোর বেয়ে হাঁটতে হাঁটতে নিচে চোখ রাখতেই দেখলো লিভিং রুমে শান্ত দাঁড়িয়ে আছে রোবটের মতো, ঠিক সোফার পেছনে। রোজা আশ্চর্য হয়ে গেল, হতবাক হলো। কখন এলো? এতক্ষণ তো সে লিভিং রুমে সোফাতেই বসেছিল। কারো অস্তিত্বটুকুও তো সে অনুভব করেনি। এই পর্যায়ে এসে বডিগার্ড সম্পর্কে তার ধারণা মাত্রা বাড়ল। এমন নিঃশব্দ মানুষ আসা যাওয়া করতে পারে, ভয়ঙ্কর। শান্ত এতক্ষণ মাথাটা নুয়ে রাখলো, এবারে তাকালো। রোজার চোখে চোখ পড়তেই হাসলো, উচ্চস্বরে বলল, গুড মর্নিং মিস রোজা, ইটস নাইস টু সি ইউ। রোজার পোকার মতো তাকিয়ে থাকলো থেকে কোন রকমের গুড মর্নিং আউড়ে হৃদি রুমে ঢুকে গেল। হৃদিকে নিয়ে সোজা ওয়াশরুমে ছুকলো। দাঁত ব্রাশ করা, মুখ ধোয়া মেয়েটাকে নিজে করতে পারে, তবে আছে ইচ্ছায় কিছুই করতে চাইছে না। আর না চাইছে কোল থেকে নামতে। বাধ্য হয়ে ওকে কোলে নিয়ে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে বেরিয়ে এলো। তখনই মরিয়ম বেগম ব্রেকফাস্টের ট্রলি ছেড়ে ঢুকলেন। মিষ্টি করে হেসে বললেন, গুড মর্নিং প্রিন্সেস, আজকে মন ভালো তো? হৃদি খানিক লজ্জা পেল, মুখটা আড়াল করতে চেয়ে। আর চোখে রোজার মুখের দিকে তাকাতেই রোজা শব্দ করে হেসে ফেল। ওর ফুলো গালে ঠোঁট চুপিয়ে দিল। মরিয়ম বেগমও হাসছেন। খাবার সাজাতে সাজাতে বললেন, গতকাল সারাদিন জুড়ে ভীষণ আপসেট হয়েছিল তোমার জন্য। রোজার ভেতরটা হাওয়ায় মিঠাইয়ের মতো নরম হয়ে এলো। বুকের খুব কাছে থাকা বাচ্চাটাকে সারা জীবন নিজের খুব কাছে রাখতে ইচ্ছে করলো। বুকের মধ্যে রেখে আদরে আদরে সারা জীবন পেরোতে ইচ্ছে করা মনকে এতক্ষণই সামলাতে পারল না সে। মন তো কত কিছুই চায়, চাইলে কি আর পাওয়া যায়? সবসময় মনের কথা শোনা উচিত না, মাঝে মধ্যে মস্তিষ্কের কথা, পরিবারের কথা, ভবিষ্যতের কথাও তো ভাবা উচিত। হৃদিকে স্কুল ড্রেস পরাতে নিয়ে অন্যমনস্ক হয়েছিল রোজা। হৃদি দেখলো কাছ থেকে, হঠাৎ করে মাথাটা এগিয়ে রোজার ঠোঁটে শব্দ করে চুমু খেলো। আকস্মিক এমন হাওয়াতে রোজা ভেবা চাকায় খেলো। হৃদি ফিসফিস করে বলল, স্নো হোয়াইট, তোমার লিপস কি প্রিটি, আই ওয়ানা কিস দেম। রোজার ভাবনার মুহূর্তে উড়ে হারিয়ে যায় ফানুসের মতন। সেও পালাক্রমে রীতি রক্তিম ছোট ছুঁয়ে দেয়। মরিয়ম বেগম পাশ থেকে মুচকি হেসে দেখছিলেন এই মিষ্টি মুহূর্তটুকু। হঠাৎই আটকে ওঠে রোজা। ঘড়ি কাটা 6:30, 7টা ছবি বলে। দ্রুত রীতিকে ব্রেকফাস্ট করাতে চাইলে সেখানেও রীতি দুষ্টুমি লেগেই আছে। বাচ্চাটার মুখ থেকে আজ যেন হাসি সরছেই না। এত হাসছে, এমন প্রাণোচ্ছল হাসি দেখে রোজা সকালটা ঝলমলে সকালের মতন উজ্জ্বল প্রাণবন্ত লাগলো। দুজন উচ্ছ্বাস নিয়ে ব্রেকফাস্ট করলো, তারপর রিধিকে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে এলো। পেছনে মরিয়ম বেগম রিধির ব্যাগ নিয়ে আসছেন। রোজার চোখ পড়লো লিভিং রুমে। পিনপত নীরবতা জিয়ে রেখে সোফায় বসে আছেন আদিল মির্জা। আজ আর ফুল স্যুটে নেই, লুজ জিন্সের সাথে গায়ে সাদা শার্ট জড়ানো, কোলে ল্যাপটপ। তার পেছনে শান্ত অ্যালেন আজ স্বপন আর ক্লান্ত দাঁড়িয়ে আছে।
তাদের মুখ অবস্থা অবর্ণীয়। রোজা ওইদিকে আর মাথায় ঘামালো না, সিঁড়ি বেয়ে নিচে নেমে হৃদিকে ছেড়ে দিল। হৃদি হেসে ছুটল সোফার দিকে, তোতা পাখির মতো বলল, A very good morning, Daddy. রোজা দাঁড়িয়ে থাকলো দূরত্ব রেখেই। এগিয়ে গিয়ে শুভ সকাল জানানোর প্রয়োজন বোধ করলো না। মরিয়ম বেগমের হাত থেকে এই যাত্রা স্কুল ব্যাগটা নিজের কাছে নিল। আদিল মেয়েকে উড়োতে বসিয়ে আনমোনা পর্যবেক্ষণ করলো ওর চুলে করা হেয়ার স্টাইলটা। কি কমপ্লিকেটেড আর প্রিটি হেয়ার স্টাইল। Morning, my child. You look so happy, I am so happy. আদিল যেন প্রশ্ন করে। কেন এত হ্যাপি? হৃদির ঠোঁটে ঠোঁট চেপে হেসে ফিসফিস করে বলে। তুমি জানো তো আদিল তাকিয়ে আছে মেয়ের হাস্যজল মুখের দিকে। রোজা তক্ষুনি তাকালো, বলতে চাইলো দেরি হচ্ছে স্কুলের জন্য, তক্ষুনি বেরোতে হবে এক্ষুনি, অথচ কথা বলার আটকে থাকলো। পরবর্তী দৃশ্য, হৃদির ঠোঁটে চুমু খেয়ে আদিল বলল, স্কুলে যাও, দেরি হচ্ছে। হৃদি পাল্টা তার বাবার ঠোঁটে গভীরভাবে চুমু খেয়ে কোল থেকে নামলো দ্রুত। দৌড়ে এসে ধরল কিংকর্তব্য বিমূঢ় রোজার হাত। রোজা পলক ফেলল, চোখে চোখ পড়লো আদিল মির্জার সাথে। ওই লোক এক মুহূর্তের জন্য তার ঠোঁটের দিকে চেয়ে দৃষ্টি সরিয়ে ফেল। সঙ্গে সঙ্গে কেমন অস্বস্তিতে রোজার দম বন্ধ হয়ে এলো চট চলতে। হৃদিকে নিয়ে বেরোতে উতলা হলো, যেন কোনো সিংহ তাকে তাড়া করছে পেছনে। শান্ত আর অ্যালান চোখ কপালে, তাদের মুখ হা হয়ে আছে। দুজনার স্বাভাবিক হতে সময় লাগলো। শান্ত আর চোখে তাকালো ট্যাবলেটের সিসি ফুটেজের দিকে। আদিল নির্বিকার ভাবে ট্যাবলেট বন্ধ করে উঠে দাঁড়ালো, সিঁড়ি ধরলো। অ্যালেনের চোয়াল ঝুলে এসেছে, ঝুলে যাওয়া চোয়াল নিয়েই বছর পেছনে কদম বাড়লো। অ্যালেনের চোয়াল ঝুলে আসা বোধহয় এই প্রথম, অথচ ওই বিষয় নিয়ে মজা ওড়ানোর মতন মস্তিষ্ক আপাতত শান্ত নেই। অ্যালেন বোকার মতো তাকালো, পাশাপাশি হাঁটা শান্তর দিকে প্রশ্ন করলো চাপা স্বরে, বস দ্রুত এসে বসলো লিভিং রুমে, কোনো কারণে ব্যতীত এখন আবার উপরে উঠছে। শান্ত চোখ পিটপিট করে কোন রকমে আওড়ালো। তখন বস প্রিন্সেসকে আর বলতে পারলো না। আদিল মাথা ঘুরিয়ে তাকাতে দুজনে চুপ হয়ে গেল। এক মুহূর্ত বনে গেল আদিল মির্জার গুরুগম্ভীর অনুভূতিহীন পার্সোনাল বডিগার্ড রোবটের মতো পিছু পিছু এসে দাঁড়ালো রুমের সামনে। উপরে নির্বিকার থাকলেও ভেতরে শান্ত অশান্ত পচে একটা অজানা স্ক্যান্ডাল ঘটে গেছে মনে হচ্ছে। ও মাই গড। রোজা দাঁড়িয়ে আছে গাড়ির সামনে, এতক্ষণ অবশ্য ভেতরেই বসেছিল। এখন হৃদির স্কুল ছুটি হওয়ার সময় বলে বেরিয়ে এসে দাঁড়ানো, দৃষ্টি তার তাক করা বন্ধ গেটের দিকে। ধ্রুব পাশে এসে দাঁড়িয়ে আছে পাহারা দেবার মতো। গেট খুলে দেবার অনেকক্ষণ পর হৃদি বেরিয়ে এলো তার শিক্ষিকার হাত ধরে। ওর স্কুল ব্যাগটা শিক্ষিকার হাতে। রোজাকে দেখে হাত উঁচিয়ে নাড়লো মেয়েটা, মুখ ভরে কেমন হাসছে। রোজা এগিয়ে গিয়ে হৃদির স্কুল ব্যাগটা নিল শিক্ষিকার হাত থেকে। বিদায় জানিয়ে হৃদিকে নিয়ে উঠে বসলো গাড়িতে। হৃদি মুহূর্তে রোজার কোলে উঠে বসলো। সারাটা রাস্তা তো তার পাখির মতন বলতে থাকলো স্কুলের কাহিনী। রোজা নরম চোখে চেয়ে মন দিয়ে শুনলো পুরো সময় যাবৎ। তাদের গাড়িটা সবে এসে থামলো মির্জা বাড়ির সামনে। তিতান আর থোর কোথা থেকে যেন চেঁচামেচি করতে করতে ছুটে এলো গাড়ির সামনে। হৃদি ওদের দেখে আরও আনন্দের সাথে নেমেই গেল। রোজা আটকানোর আগে নেমে কুকুর দুটোর দুই হাতে সামনে আদর করছে। ও আর অমন জলদস্যুর মতন দেখতে কুকুর দুটো আহ্লাদে মাটিতে গড়াগড়ি করছে। ওই দৃশ্যে সামনে ঢোকলো রোজা। সে আসলে এমনিতেই কুকুর ভয় পায়। রাস্তাঘাটে সাধারণত কুকুরগুলো এড়িয়ে চলে, সেখানে এমন দানবের মতো কুকুর দুটোকে দেখলে তার আত্মায় পানি থাকে না, হাত পা ছিমছিম করে। রোজা ভয় বেরোতেই পারছিল না। ওদিকে হৃদি সামনে ডাকছে, স্নো হোয়াইট, তাড়াতাড়ি বেরিয়ে আসো, দেখো তিতান আর থোর কেমন দুষ্টু হয়ে গেছে। রোজা আবারও ঠক গেল। ওদিকে ধ্রুব গাড়ির দরজা খুলে ধরে আছে তার জন্য, অথচ সে বেরোচ্ছে না। অনেকটা সময় অপচয় করার পরে অবশেষে বেরোলো। সে বেরোতে শান্ত কুকুর দুটো ঘেউ ঘেউ করে শুরু করলো। রোজা আতঙ্কে দুপা পিছুতে চেয়েও পিছুলো না। ভয় পেলেই সমস্যা, কাউকে তো আর ওরা আক্রমণ করছে না, রোজাকেও করবে না যদি সেই শান্ত থাকে। নিজেকে নিজে বুঝিয়ে স্বাভাবিক থাকতে চাইল, অথচ অবুঝ হৃদি দু হাতে থোরের গলা জড়িয়ে ধরে গদগদ হয়ে ডাকলো, স্নো হোয়াইট, কাম অ্যান্ড টাচ দেম, সি দেম আর সো সুইট।
রোজার ভেতরটা কেঁদে উঠল, নিজেকে স্বাভাবিক রাখার কষ্টে হয়ে উঠল, কোন রকমে আওড়ালো, প্রিন্সেস, লেটস গো ইনসাইড। রিদি ফিরে তাকালো, হেসে হেসে হাত নাড়িয়ে কাছে রাখলো। আসো না, আসো। রোজাও বাধ্য হয়ে চোখ মুখ খিচে এগুলো কয়েক কদম। তিতান দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে রোজার দিকে। রোজা ভয় এইটুকুনো হয়ে গেল, তার এগোতে পারলো না। ওইদিকে বৃদ্ধি নিজেই থোরের গলা চেনে সাথে করে আনলো রোজার কাছে। থোরের পশম ছিপ বলল, দেখো ওর পশম কত নরম হয়ে গেছে। রোজা কম্পিত হাত বাড়িয়েছি ছুলো কুকুরের মাথাটা। অমনি কুকুরটা মাটিতে শুয়ে পড়লো আহ্লাদে। তার কাণ্ড বুঝিয়ে দিচ্ছে সে আরো আদর চাচ্ছে। রোজার সাহস বাড়ে এতে কিঞ্চিত। বরাবরই ভয়কে জয় করার মতো সাহসী সে। দুপায়ে ভর দিয়ে বসে ইতস্তত করে আরেকবার মাথায় বুলিয়ে দিতে থোর নিজের মাথাটা আরও এগিয়ে দিল। এত বড় শরীরের কুকুরটাকে মুহূর্তে একটা বাচ্চা লাগলো, মোটেও আর ভয়ঙ্কর লাগছে না। ভয়টা একটু কাটাতেই রিধির সাথে সামনে কুকুর দুটোকেও রোজাও আদর করতে লাগলো। এ পর্যায়ে হাসলো ও আনমনে আওড়ালো। আদিলের হাতে সিগারেটটা জ্বলতে জ্বলতে আঙুলের চামড়া লাগতে তার ধ্যান ভাঙলো। দৃষ্টি ফিরিয়ে আনলো গার্ডেনের দৃশ্য থেকে। আঙুলের দিকে তাকিয়ে দেখলো সিগারেট পুড়ে শেষ হয়ে গেছে। সিগারেটটা ফেলে ফের তাকালো। হৃদি হাসছে, পাল্লা দিয়ে হাসছে মিস রোজাও। শান্ত আর অ্যালেন বারান্দায় দাঁড়িয়ে আছে আদিলের ঠিক পেছনে, হাতে ফাইলস। কাজ রেখে হঠাৎ করে এখানে এসে দাঁড়ানোর মানেটা পরিষ্কার হতে অ্যালেন কিছুক্ষণের জন্য চোখ বুঝলো, পরের মুহূর্তে থমথমে কঞ্চে বলল, বস, মিস রোজাকে তুলে আনি। অ্যালেন সবসময় দেখে এসেছে, জেনে এসেছে আদিল মির্জা যা চায় তা আদায় করে নেয়, বাই হুক আর বাই ক্রোক। তাই দেরি করে হলেও যখন অ্যালেন বুঝতে পেরেছে তার বস মিস রোজাকে চাচ্ছে, তার মনে হয়েছে মিস রোজা ভালোই ভালোই না মানলে সোজা তুলে নিয়ে আসা হবে, প্রয়োজনে আটকে রাখা হোক। দিন শেষে বস যেই নারীকে খুব করে চাচ্ছে তাকে হাতের খুব কাছে রেখে এমন উপোস থাকার তো কোনো কারণেই। এত ভাবাভাবির কি কিছু আছে এখানে? কেন তার বস অপেক্ষা করে থাকবে? সিসি ফুটেজ কিংবা লুকোচুরি করে দেখবেই বা কেন? তুলে আনলেই তো হয়। আদিল মির্জা চেয়েছে আর তা সে পায়নি, এমনকি কখনো হয়েছে? হয়নি তো। কদিন ধরে মাথায় ঘুরপাক খাওয়া প্রশ্নটি আজ কেমন মুখ ফসকে বেরিয়ে গেল। মুখটা কি শান্তকে অনুসরণ করছে? অ্যালেন আর চোখে তাকাতেই দেখলো শান্ত চ্যাপ চ্যাপ করে তাকিয়েছে, কিছুটা সরেও দাঁড়িয়েছে তার থেকে। দাঁতটা কিরমির করে উঠল অ্যালেনের। এই যাত্রায় আদিলে ফিরে তাকিয়েছে। মুহূর্তেই বেচারা সতর্ক হয়, বসের গভীর দৃষ্টির সামনে নির্বিকার থাকার চেষ্টা করে যায়, আর চোখে নজর রাখছে আদিলের হাত দুটোর উপর। তাদের উপর রাগলেই প্যান্টের বেল্ট দিয়ে মারার মতন অঘটন অনেকবার ঘটিয়েছে, আবার না ঘটায়। তবে তেমন কিছুই হলো না। আদিল পুনরায় মাথা ঘুরিয়ে দৃষ্টি বাগানে রেখেছে। এতক্ষণ যাবৎ গলায় শ্বাস আটকেছিল অ্যালেনের। এই যাত্রায় আটকে রাখা শ্বাসটুকু ফেলল। তখনই আদিলের শান্ত ধীর স্বর শোনা গেল, লেটস টেক ইট স্লো। শান্ত হকচকে উঠল। তখনই জিজ্ঞেস করতে মন উতলা হলো, হোয়াট ইউ ওয়ান্ট টেক ইট স্লো বস? তবে সাহস হলো না। অ্যালেনও আর একটি টু শব্দও করেনি। তার শুধু চোখে ভাসছে বসের সেই তীক্ষ্ণ দৃষ্টি। কবে যেন বস তার গলা টিপেই ধরে। ভবিষ্যতে মুখ সামনে কথা বলতে হবে। ওই সময় আদিলের ফোনটা বেজে উঠল। ফোনটা সোফার সামনে টি টেবিলের উপর ছিল। অ্যালেন গিয়ে ফোন এনে বাড়িয়ে ধরল। তাকালেও না স্ক্রিনের দিকে, অথচ শান্ত ঘাটাকাত করে ঠিকই দেখে নিয়েছে। কল করেছে ম্যানেজার আনোয়ার খন্দকার। নামটা দেখেই তার চোখ মুখ কুঁচকে এল। আদিল না ফিরেই বাড়ি ধরা ফোনটা হাতে নিল, রিসিভ করে কানে ধরল। দৃষ্টি তখনও বাগানেতেই। মিহি বাতাসে দুলছে মিস রোজার চুল। সেই চুল এলোমেলো ভঙ্গিতে কানে পেছনে গুছিয়ে দিয়ে দু হাঁটু ভেঙে বসেছে খাসির উপর। সূর্যের আলোটা তীক্ষ্ণ না এই মুহূর্তে, ভীষণ মিষ্টি করে ছুঁয়েছে সুন্দর মুখখানি। তিতান আর থোরের সাথে আহ্লাদ করে হাসতে থাকা তাকে আর রীতিকে অন্যরকম লাগছে। ওপাশে ম্যানেজার আনোয়ার কি বললো শোনা গেল না, তবে অনেকটা সময় আদিল আওড়ালো, Should I cut his little brother? শান্ত কান খাড়া করে শুনতে চাচ্ছিল। ও সময় আদিল পুনরায় বলল, দেখি, what is he up to? আদিল হাত নাড়িয়ে ইশারা করতে শান্ত আর অ্যালেন বেরিয়ে গেল। শান্ত অবশ্য অনেকটা অনিচ্ছুকভাবে বেরিয়ে এসেছে। দরজার কাছে স্বপন দাঁড়িয়েছে। শান্তর আঁকাবাঁকা মুখের অভিব্যক্তি দেখে আস্তে করে জিজ্ঞেস করে, কি হয়েছে?
শান্ত আওড়ায় আনমো না। বসের ময়ে ময়ে হয়ে গেছে। বসের মেয়ে মেয়ে। তখনই আদিলের গম্ভীর কণ্ঠে ডাক পড়ে। শান্ত। শান্ত হাতকে উঠে ঘাবড়ে যায়। বস কি শুনে ফেলেছে? ও মাই গড! অ্যালেন তাতে দাঁত পিষে চাপা গলায় বলে। এবার তোর মই মই হয়ে যাবে। শান্ত কয়েকবার ধীর গলায় না না না। করতে করতে ভেতরের দিকে এগোচ্ছে। মরিয়ম বেগম যখন লাঞ্চের চলি ঠেলে রুমের ভেতর প্রবেশ করলেন, শুনতে পেলেন ওয়াশরুম থেকে ভেসে আসা হাসির আওয়াজ। হৃদির প্রাণোচ্ছল হাসির আওয়াজ রীতিমতো প্রতিধ্বনি তুলছে। মরিয়ম বেগমের দৃষ্টি নরম হয়ে আসে। মিষ্টি করে হাসতে হাসতে টি টেবিলের ওপর লাঞ্চ পরিবেশন করতে থাকলেন। ওদিকে রোজা অসহায়। হৃদিকে গোসল করাতে নিলেই সে ভীষণভাবে মুশকিলে পড়তে হয় তাকে। বাচ্চাটা এত দুষ্টুমি করে, তার উপর আজ একটু বেশি করছে। গতকাল সে আসেনি বলেই বুঝি এমন প্রতিশোধ নিচ্ছে মেয়েটা। অসহায় হয়ে এবারও ওর চঞ্চল হাত দুটোকে থামাতে দ্রুত বড় তোয়ালে দ্বারা পুরো ওকেই পেঁচিয়ে নিল। পেঁচিয়ে কোলে তুলে নিলে ঝটপট এনে রাখলো নরম বিছানার উপর। হৃদি দু পা ভাঁজ করে বসেছে। ওর গায়ে গোলাপি রঙের বাথরব। ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে শুরু করেছে রোজা। ওই সময় রীতি হাপুস চোখে চেয়ে ধীরে প্রশ্ন করল, স্নো হোয়াইট, আর ইউ ফরগেটিং সামথিং? হেয়ার ড্রায়ারের তুমুল আওয়াজের মতো প্রশ্নটি স্পষ্টই শুনতে পায় রোজা। অবুজের মতো নিজের কাজে ব্যস্ত থেকে জবাবে বলে, না তো কি বলবো। রীতি আগ্রহী চোখে চেয়ে থেকে আরো দৃঢ়ভাবে ফের বলে, মনে করে চেষ্টা করো। রোজা ভাবার অভিনয় করলো কিছুক্ষণ। হৃদির চকচকে দৃষ্টির সামনে পুনরায় অসহায়ভাবে মাথা নাড়িয়ে বলল, কিছুই তো মনে পড়ছে না, কি ভুলে যাচ্ছি আমি। হৃদির উজ্জ্বল মুখটা মুহূর্তে মিইয়ে গেল। কেমন ওই মিইয়ে যাওয়া মুখটা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারল না রোজা। তৎক্ষণাৎ হেয়ার ড্রায়ার বন্ধ করে রাখলো পাশে। দ্রুত হৃদি নাদুস নাদুস মুখটাকে আলতোভাবে দুহাতে নিয়ে আতুর করে তীর পড়ল। আমার প্রিন্সেসের জন্মদিন আমি কিভাবে ভুলতে পারি? সম্ভব? হৃদি শব্দ করে হেসে ওঠে। রোজার কোমর জড়িয়ে ধরে হাসতে হাসতেই বলে, আমি জানি তোমার মনে আছে, আমি তো অভিনয় করছিলাম আর তুমি বিশ্বাসও করে নিয়েছো। হাউ সিলি। রোজার চোখ দুটো বড় বড় হয়ে গেল। মিচিমিচি রাগ দেখে পর মুহূর্তে দুই হাতে কাতুকুতু দিতে শুরু করলো। বিপরীতে হৃদি হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়েছে। চুলগুলো শুকিয়ে পাখির বাসা হয়ে আছে। ক্রমান্বয়ে মাথা নাড়ি বোঝাচ্ছে আর কাতুকুতু না দিতে। রোজাও আর দেয় না। বাচ্চাদের অতিরিক্ত হাসাতে নেই। আপাতত ওকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়াবে। হৃদি ঘুমিয়ে পড়লে সে একটা বই পড়বে বলে ভেবে রেখেছে। কাঁধ ব্যাগে বইটা কি রাখা হয়েছিল খেয়ালে আসছে না। মাগরিবের আজান পড়েছে। হৃদির ঘুম ভাঙেনি এখনো। বাচ্চাটা আর বুঝি রাতে ঘুম হয়নি। হাতের বইটা রেখে রোজা উঠে দাঁড়ালো। বিছানার কাছাকাছি এসে দেখলো হৃদি ঘুমে বেহুশ প্রায়। ওটার নাম গন্ধও নেই। মরিয়ম বেগম নাস্তা নিয়ে কিছুক্ষণ আগেই একবার এসেছিলেন। হৃদি ঘুমাচ্ছিল বলে ফিরে গিয়েছেন। এ যাত্রায় ওর ঘুম না ভাঙালে রাতে মোটেও ঘুমোতে পারবে না। অজ্ঞতা ইচ্ছের বিপরীতে গিয়েই হৃদিকে তুলতে আদুরি গলায় ডাকলো সে। প্রথম ডাকে সারা শব্দ না করলো, দ্বিতীয় ডাকে ঠিক চোখ মেলে তাকালো। ঘুম থেকে উঠলো। ওর মন মেজাজ ভালো থাকে না কিছুক্ষণ। ও সময়টা রোজার কোলে খাপটি মেরে ঝিমুতে পছন্দ করে। আজও তাই। কিছুক্ষণ হৃদিকে কোলে নিয়ে পায়চারি করে এগুলো ওয়াশরুমের দিকে। ফ্রেশ করিয়ে চুল বেঁধে পরিপাটি করে নিয়ে বেরোলো রুম ছেড়ে। মরিয়ম বেগম তাদের দেখে ডাইনিংয়ে নাস্তা পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়লেন। রোজা আজ ওকে আশপাশটা ভালোভাবে দেখে নিল। দুয়ারে দুটো বডিগার্ড ব্যতীত কাউকে দেখা যাচ্ছে না। যাক, শান্ত আর অ্যালেনকে আশেপাশে দেখা যাচ্ছে না, অর্থাৎ এই মুহূর্তে আদিল মির্জা বাড়িতে নেই। ওরা নেই মানে আদিল মির্জাও নেই। রোজা কোনোভাবে ওই লোকটার সামনে পড়তেই চায় না। আজকে সকালের একটা বিষয় তাকে এখনো অপ্রস্তুত করেছে। অনিচ্ছুক অজানা ঘটনা, অথচ কেমন খারাপ প্রভাব ফেলেছে তার উপর। নাকি রোজাই বেশি বেশি ভাবছে। বডিগার্ড আঙ্কেল, ড্যাডি কোথায়? ক্লান্ত দুয়ারে দাঁড়িয়ে ছিল সৈনিকের মতন। হৃদির প্রশ্নে কণ্ঠ নরম করার চেষ্টা করলো। বললাম, বস তো বেরিয়েছেন, কোনো প্রয়োজন প্রিন্সেস? টেল মি। হৃদি মাথা নাড়িয়ে বোঝালো, কোনো প্রয়োজন নেই। ও ফিরে গিয়ে বসলো রোজার কোলে। টেলিভিশন চলছে ডিজনিল্যান্ড। হৃদি মন দিয়ে তাই দেখছে, পাশাপাশি রোজার হাতে নাস্তাও করে নিচ্ছে। বেশ রাত করে ফেরা হয়েছে রোজার। ঘড়ির কাঁটা ঘুরছে 12টায়। বাড়িতে প্রবেশ করতেই তার চোখ কপালে উঠে এলো প্রায়। লিভিং রুমে জিহাদ বসে আছে, চোখ মুখ ফোলা।
মুখের বাম পাশে নীল হয়ে আছে। রোজা আতকে উঠে ছুটে গেল ভেতরে, আর্তনাদ করে উঠল। কি হয়েছে তোমার, এই অবস্থা কেন? মারামারি করেছো? নিপা বেগম কাপড়ে বরফ পেঁচিয়ে ধরে রেখেছেন জিহাদের গালে। জিহাদ দুর্বলভাবে পড়ে আছে সোফার এক কোণে। রোজার প্রশ্নে কোন রকমের জবাবে বলল, চৌরাস্তার মাথায় অটোর জন্য দাঁড়িয়েছিলাম, হঠাৎ কয়েকটা গাড়ি ঘিরে ধরলো আমাকে। কোনো প্রশ্ন নেই, কোনো কথা নেই, কিচ্ছু নেই। কয়েকজন বেরিয়ে এসে আমাকে মেরে চোখের পলকে চলে গেল। রোজা হতবাক। এও সম্ভব? কারণ ছাড়া এমন করে কেউ? কাঁধ ব্যাগটা সোফায় ফেলে এগুলো। নিপা বেগম কাপড়ে মোড়ানো বরফটা তার হাতে দিয়ে উঠে রান্নাঘরের দিকে ছুটল। তার জায়গায় রোজা বসে বরফ হালকা করে চেপে ধরল জিহাদের গালে নীল হয়ে আসা স্থানে। ছেলেটা মুহূর্তে মৃদুস্বরে আর্তনাদ করল। ব্যথা জর্জরিত পুরো শরীর। রোজা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, গাড়ির নাম্বার মুখস্থ করেছো? হুদাই কেন এসে মেরে পালাবে? তুমি কারোর সাথে লেগেছো? জিহাদ কারোর সাথে লাগেনি। নিজের জ্বালাতেই তো সে বাঁচে না, অন্যদের নিয়ে ঝামেলা করার সময় কোথায়? আর তারপরও সে তো মূল কথাটাই বলতেই পারলো না কাউকে। এসব আবার বলা যায়? কিভাবে বলবে যে ওই লোকগুলোকে চাকু দিয়ে তার লিটল ব্রাদারকে কাটতে চাচ্ছিল? দেশে কি নতুন সন্ত্রাস নেমেছে, যারা পুরুষদের ছোট ভাইকে কেচে নিয়ে যায়? সকালেও তো সংবাদপত্র পড়লো, কই এমন তো কোনো সংবাদ চোখে পড়লো না। জিহাদ বোধহয় ভয়ে কিছুদিন বেরোতেই পারবে না ঘর ছেড়ে। চোখ বুঝলে ওই দৃশ্য চোখে ভেসে উঠছে। আতঙ্কে তার ঘুমও হবে না মনে হচ্ছে। আর আর বিশেষ করে ওই লোকটা যে খুব শেষের দিকে গাড়ি থেকে বেরিয়ে এসেছিল, এসে সোজা কেমন তার ওইখানটায় পাড়া দিয়ে ধরলো। কে ছিল লোকটা? কারা ছিল? কাদের নজর কাড়ল সে? জিহাদ চিন্তায় জিহাদের দুটো চুল পেকে গেছে। কি মুসিবত! এমনিতেই কি কম মুসিবতে আছে সে? আদিল মির্জার সামনে যা মন চায় তা বলা যায় না, করা যায় না। যতই তার পার্সোনাল বডিগার্ড হোক না কেন, তাদের একটা গণ্ডি আছে যা কখনো চাইলেও ভাঙা সম্ভব নয়। মালিক আর কর্মচারীদের মধ্যে ভেদাভেদ আছে, অস্বীকার করার মতো বিষয় কি যা? অ্যালেন সহ বাকিরা এই ধরনের চিন্তাভাবনার মাথার মধ্যে লালন করে থাকলেও শান্ত তাদের থেকে ভিন্ন, অতিমাত্রায় ভিন্ন। অ্যালেন দেখে শুনে যতটুকু বুঝেছে, শান্ত এমন অনেক কাজ, এমন অনেক কথাবার্তা আদিলের সামনে বলেছে যা অন্য কেউ বললে সেই ব্যক্তির গলার রগ কেটে ফেলতো আদিল মির্জা। অ্যালেন খুব করে লক্ষ্য করেছে শান্তর বেলাতে আদিল ভীষণ নমনীয়, ভীষণ। এত বছর ধরে তারা একসাথে, এতটুকু বুঝতে না পারার কথা না। তবে বিপরীতে শান্ত একটা উচ্চবক। সেসবে ছেলেটার মনোযোগও কম। ও সৎ ও সাহসী। আর সবচেয়ে বড় কথা, ও বসের কথা, বসের বিষয়ে ভীষণভাবে। ব্যাপারটা রীতিমতো ব্যক্তিগত দিকেও চলে যায়। ওই যে যেমন মিস রোজার ব্যাপারটা কথাই বলা যাক না কেন, একটুও হদিস পায়নি অ্যালেন সহ বাকিরা। অথচ শান্ত আগে থেকেই বুঝতে পেরেছে, খোঁজ রেখেছে। কতটা খেয়াল করলে এমন বিষয় চোখে পড়ে? এই তো তারা এখন ফিরছিল মির্জাবাড়ির উদ্দেশ্যে। তাদের গাড়িটা অন্যভাবে বলতে গেলে যেই গাড়িতে আদিল মির্জা চড়ে ওটা চওড়া বড়, 3টা সারি সিটের ব্যবস্থা আছে। ড্রাইভিং সিটে স্বপন বসেছে, পাশে ক্লান্ত, মধ্যেরটায় অ্যালেন আর শান্ত, পেছনে আদিল একাই বসে দুপা ছড়িয়ে। তাদের পেছনে আরও 3টে গাড়ি। আদিলের চোখে মুখের অবস্থা সুবিধা না, গুরুগম্ভীর বলা যেতেই পারে। ওই মুখে তাকালেই তো অ্যালেনের গলা শুকিয়ে আসে, একটা টুশব্দ করার সাহস হয় না। অথচ পিনপত নীরবতা ভেঙে শান্ত হঠাৎ করে শব্দ করে হেসে উঠল। তার হাসির শব্দে যেন গাড়ির ভেতরটা কেঁপে উঠেছে। হাসতে হাসতে বেচারা সোয়েটার সিটে দুর্বলভাবে এলিয়ে দিয়েছে। অ্যালেন হাসতে পারে না, বরঞ্চ ভয়ে ভেতরে চুপসে এইটুকুনি হয়ে গেছে, ঠিক তার মুখের মতন। কোন রকমে আর চোখে তাকালো আদিল মির্জার গরম চোখে তাকিয়ে আছে, যেন এক্ষুনি শান্তকে চিবিয়ে চিবিয়ে খাবে। শান্ত কোন রকমে নিজের অট্টহাসি চেপে বলল, বস আই এম সো সরি, কিন্তু বেচারা কদিন বোধহয় ঘর ছেড়ে বেরোবে না, ভীষণ ভয় পেয়েছে। বলে আরেকটু হাসলো। অ্যালেন ভয়ে নিজের সিটে গিয়ে সিটিয়ে গেল। সে মোটেও মার খেতে চায় না। চোখ মুখ বুঝতেই তীব্র শব্দ হলো। ফাইলের বাড়ি পড়েছে শান্তর মাথায়, একটা না দুটো, ব্যাস এতটুকুই। শান্তর মতন এমন দুঃসাহস অন্য কেউ দেখালে খিচে হতো। মার খেয়ে শান্ত ঠান্ডা হয়েছে ঠিক, তবে তার রং তামাশা কমেনি। ভীষণ গদগদ ভাব নিয়ে আদিলের দিকে ফিরে প্রশ্ন করলো, বস আপনি ভোজপুরি গান শুনেছেন? আদিল চোখ গরম করে তাকালো উত্তরের বদলে। শান্তকে এতে মোটেও বিচলিত দেখালোই না, বিন্দুমাত্র কমলো না তার উত্তেজনা।
আরও উচ্ছ্বাস নিয়ে জানালো। বস, একটা ভোজপুরি গান আছে, গানটা আপনার সাথে মানাতে পারে, একটু শুনবেন? আদিল হ্যাঁ না কিছুই বলল না, পাত্তাই দিল না তাকে। তাকালো উরুর উপরে রাখা ল্যাপটপের উপর, স্ক্রিনে ভাসছে গুরুত্বপূর্ণ তথ্য। অপরদিকে শান্ত ব্যস্ত গলায় আদেশ করছে গান ছাড়ার। কার সাউন্ড সিস্টেমে থেকে ক্লান্তকে দিয়ে গান ছাড়িয়েইছে। একটা গান বাজতে শুরু করেছে। নীরবতা ভাঙার উচ্চ ধ্বনির গান শুনেও আদিল তাকালো না, পড়ল না চোখের পলক। শান্ত মিটিমিটি হাসছে গানের টোন শুনে। অ্যালেন দুই হাতে চোখ মুখ চেপে নিজেকে একটুখানি করার চেষ্টায় আছে। ক্লান্ত আর স্বপ্ন অসহায়ভাবে মুখ চাওয়াচাই করে নিয়েছে। এমন সময় কিছু লিরিক্স বেজে উঠল। আপনি ডার্লিং কত কাঁদো, মুছে পিজার্লিং মকাদো। শান্ত উচ্চস্বরে গানটা তার মিলিয়ে গাইছিল। অ্যালেন দু হাতের পেছনে নিঃশব্দে হাসছে, কাঁপছে তার কাঁধ। আদিলের হাতের আঙুলগুলো স্তব্ধ হয়ে আছে অনেক আগে। সে হতভম্ব হয়ে লিরিক্সগুলো শুনছিল। এমন কথা বলে যে গানও হতে পারে, সে তার এই 36 বছর বয়সে জীবনে আজ প্রথম জানল। শান্ত ফ্যাপলার মতো হেসে হেসে আবারও জিজ্ঞেস করল, বস, মনে হচ্ছে না আপনি আর মিস রোজা? বলতেই ফের ফাইলের আঘাত পড়ে শান্তর মাথায়। শান্ত আর্তনাদ করে মাথা বাঁচাতে আরেকটু সরে বসেছে, ব্যাস এতটুকুই। অ্যালেন সহ স্বপন ক্লান্ত যখন বুঝলো বস রাগ হয়নি, উল্টো মজা পেয়েছে, ওরা অমনি শুরু করে দিল ইসরামে। উচ্চ শব্দে গানের সাথে তাল মিলিয়ে খালি গলায় গাইতে শুরু করেছে। আজ রোজা ছুটির দিন, ভীষণ বেলা করে ঘুম ভেঙেছে। রক্ত লাল রঙের পর্দা উড়ু উড়ি ফাঁক পোকর দিয়ে এক চিলতে রোদ এসে ছুঁয়েছে তার সদ্য ঘুম ভাঙা মুখ জুড়ে। রোদটা তীক্ষ্ণভাবে চোখে লাগাতেই পুরোপুরি চোখ জোড়া মেলে তাকালো রোজা। সোনালি উজ্জ্বলতা সামলাতে খানিকটা সময় প্রয়োজন পড়ল। দেয়াল ঘড়ির কাঁটা ঘুরছে 12টার 19-এ। রোজা অলস ভঙ্গিতে উঠে বসলো। গতকাল রাতে দরজা লাগাতে ভুলে গিয়েছিল। দরজাটা চাপানো খুলে হুড়ুহুড়ি লাগিয়ে প্রবেশ করলেন নিপা বেগম। তার হাতে খুন্তি, চোখে মুখে আতঙ্ক, কথাও বলতে পারছেন না ভালোভাবে। হাতটা বাইরের দিকে তাক করে হাহা করছেন। রোজা থরফরিয়ে বিছানা থেকে নেমেই ছুটল। গায়ে তখন রিধির পছন্দের ডিজনি স্নো হোয়াইটের নাইট স্যুট। দরজা মেলে রাখা। দরজার সামনে হতবিহলে দাঁড়িয়ে আছেন আজিজুল সাহেব। পাশে উচ্ছ্বাস বদনের রাজও। ওর চোখে মুখে চিকচিক করছে। বাইরে সারিবদ্ধভাবে নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে কালো পোশাকের বডিগার্ডস। শান্ত আর অ্যালানের হাতে বড় বড় বক্স। রোজা আশ্চর্য হয়ে গেল। কিছু বলার আগে শান্ত ভীষণ বিনয় ভঙ্গিতে এগিয়ে এলো ভেতরে। হাতের চারকোনার রাজকীয় বক্সটা এগিয়ে ধরে বলল, মিস রোজা, আপনার জন্য স্পেশাল ইনভাইটেশন কার্ড বক্স। আগামীকাল প্রিন্সেসের জন্মদিন, আপনি বিশেষভাবে আমন্ত্রিত। প্রিন্সেস আপনার অপেক্ষায় থাকবেন। সময়ের আগে চলে এলে কৃতজ্ঞ থাকব। রোজা বক্সটা নিল। অ্যালেন, স্বপন সহ বাকিরা নিজেদের হাতের উপহারের বক্সগুলো সুন্দরভাবে ভেতরে রেখে পুনরায় দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। শান্ত মিষ্টি করে হেসে বলল, তাহলে আসি মিস রোজা, আগামীকাল দেখা হচ্ছে। রোজা মাথা দোলালো। ভেতরে এসে আর বসতে বললই না, সে জানে তারা বসবে না, সম্ভব না। শান্ত অ্যালেন বাকিদের নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। রোজা দরজা লাগিয়ে ফিরতে নিপা বেগম আতকে উঠে বললেন, একটু বসতেও তো বললি না। রোজা অসহায়ভাবে মাথা দুলিয়ে বলল, বসবে না মা, এমন রুলস নেই, এসব তুমি বুঝবে না। রোজা গিয়ে জুবুথুবু মেরে বসলো সোফায়। কার্ড বক্সটা খুলল। ভীষণ চমৎকার ভাবে বানানো হয়েছে। বড়লোকদের সব বড়লোকই কারবার। তাদের পুরো পরিবারকে দাওয়াত করা হয়েছে। কার্ডের ভেতরে রিধির ভীষণ মিষ্টি একটা কার্টুন ছবি আকারে দেয়া। রোজা আনমনা ছবির উপর হাত বোলালো, মৃদু হাসলো। বাচ্চাটার আগামীকাল জন্মদিন, 6 অক্টোবর, অথচ সে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কি দিবে। সবই তো আছে। রোজা নিজের 29 বছরের জীবনে যা দেখেনি, তাও ওই বাচ্চাটার মেয়েটার অতটুকু বয়সে দেখে নিয়েছে। অমন একজনকে কি দেয়া যায়? ইতিমধ্যে রাজু বক্সগুলোতে নজর বুলিয়েছে, চিৎকার করে উঠেছে। ওর চিৎকারে বাড়ি জুড়ে তুরঙ্গে। রাজু একটা বক্স বুকে জড়িয়ে প্রায় কেঁদেই ফেলল। আপু দেখো, এটা আমার নাম লেখা, দিস ইজ ফর মি। রোজা উঠে এসে দেখলো সত্যি সত্যি রাজুর নাম লেখা। শুধু রাজুর নয়, আজিজুল সাহেবের নিবা বেগমেরও নামে বক্স আছে। শেষে একটা বড় লাল রঙের বক্সে রোজার নাম লেখা। রোজা ওটা তক্ষণিত হলো না। বাবা, মায়ের আর ভাইয়ের আনন্দে দিশেহারা ভঙ্গিতে বক্স উন্মোচন কাণ্ড কারখানা দেখলো। নিবা বেগমের জন্য জামদানি শাড়ি, সাদা রঙের পাড় কালো। আজিজুল সাহেবেরও কালো সাদার মিশেলে চিপের চোট।
ওই রকম রাজু ভীষণ খুশি। কাপড় চোপড় নিয়ে নিজের রুমে চলে গেল হন্তদন্ত ভঙ্গিতে। এতক্ষণ ধরে নিজের কাপড় কোলে নিয়ে হাসি থাকা নিপা বেগম এবারে মেয়ের দিকে চেয়ে চমকে উঠে বললেন, কে রে মা, তোরটা খুলবি না? রোজা অনিচ্ছুকভাবে বক্সটা তুলে নিল হাতে। সোফায় বসে বক্সটা খুললো। একটা জর্জেট কারচুপি করা শাড়ি, লাল রঙের। রোজা ধরে বুঝতে পারে জর্জেটের কোয়ালিটি চমৎকার, এত মসৃণ আর নরম, ছুলেই মনে হচ্ছে গলে যাবে। দামি জিনিসগুলো এমনই, দেখলে ছুলে বোঝা যায়। তবে লাল কেন? থিম তো সাদা কালো, শুধু তারটা লাল কেন? নাকি লালও আছে সে জানে না। রোজা অবশ্য সেদিকে মাথা ঘামানোর সময় রইল না। তাকে এখন বেরোতে হবে। রীতির জন্য শপিং করবে অনেক অনেক কিছু। রোজা নিজের গাড়ি আছে, ড্রাইভিং লাইসেন্স আছে। কাজের উছিলা নিজের গাড়ির প্রয়োজন হয় না বলে নিজের গাড়িটা চালানো হয় না একরকম। ছুটির দিনগুলোতে যতটুকু সে বেরোয় তখনই গাড়ি বের করা হয়। যেমন আজ নিপা বেগম আর রাজুকে নিয়ে বেরিয়েছে। তার গাড়িটা লাল রঙের, বরাবরই লাল রঙের উপর অবসেসড সে। ছোটবেলায় থেকে কাপড় চোপড়ের মতো লাল রঙের ছড়াছড়ি বেশি। নিপা বেগম প্রায়শই গল্প করেন ছোট রোজ লাল রঙের কিছু পেলেই আনন্দে কাঁদত। এমন একটা সাদা কালো ছবিও আছে। আজিজুল সাহেব ওটা ফটো ফ্রেম করে রেখেছেন। মাঝে মধ্যে ছবিটা দেখেন আর দীর্ঘশ্বাস ফেলেন। রাস্তায় জ্যাম পড়েছে, বৃষ্টি রকমের জ্যাম। ঢাকা শহরে অলিতে গলিতে জ্যাম। 10 মিনিটের রাস্তাটুকু পেরোতে আধ ঘন্টা লেগে যায়। হৃদির জন্য শপিং করতে ফিরতে ফিরতে রাতের 11টা। হৃদির পাশাপাশি রোজা নিপা বেগমের পছন্দের দুটো শাড়িও কিনে দিয়েছে। রাজুকে দুজোড়া জুতো কিনে দিয়েছে। আজিজুল সাহেবের জন্য একটা চমৎকার পাঞ্জাবি এনেছে। ফেরার পথে রোজার মনে হয়েছিল তার গাড়িটাকে ফলো করছে। এই অনুভূতিটা বাড়ি ফিরে মস্তিষ্ক থেকে সরেনি। কেমন যেন বারবার মন বলছিল ওই কালো গাড়িটা একান্তভাবে তার গাড়িটাকে ফলো করছে। কিন্তু কেন করবে? কে করবে? রোজার চোখে মুখে একটা মুখ ভেসে ওঠে, একজোড়া ধূসর রঙা গাঢ় চোখ। মস্তিষ্ক একটাই নাম জপল, আদিল মির্জা। কিন্তু কেন? রোজার ভেতরে পুনরায় অস্বস্তিতে আটসাট হয়ে এলো। পুনরাবৃত্তি হলো এক একটি ঘটনার, বিশেষ করে ওই দৃশ্য। সে হৃদির ছোটের ডান কোণে চুমু খাওয়ার কিছুক্ষণের মধ্যে একইভাবে সেই একই স্থানে আদিল মির্জার চুমু খাওয়া। রোজা পাগলের মতন মাথা তোলালো। নিজেকে বোঝালো হয়তোবা তার মনের ভুল, তেমন কিছু নয়। তার মতো সাধারণ একজনের পেছনে এতটা গুরুত্ব সে কি দেবে? এত সময় অপচয় কি করবে? আদৌ সম্ভব? রোজা নিশ্চয়ই বেশি ভাবছে। দিন শেষে তেমন কিছুই নয়। এমন থম মেরে আছিস কেন? কি হলো? মায়েটাকে রোজা নড়ে চড়ে উঠল। মাথা নাড়িয়ে বোঝালো কিছুই না। লিভিং রুমে থেকে নিজের রুমে ছুটে এলো। আগামীকাল সন্ধ্যা থেকে বাচ্চা পাচ্ছে। 6:30 প্রবেশের সময় 7টায় কেক কাটা হবে। তাকে আগেই যেতে বলা হয়েছে রিধির জন্য। রোজা ভেবে রেখেছে সে আগে ভাগে যাবে না। রিধির জন্য ওর বাবা আছে আরও কাজের লোক। সে আগে গিয়ে ওই লোকের সামনে পড়তেই চায় না। গেস্ট যে সময় যাবে সেও তখনই সে যাবে। বেশিক্ষণ থাকবেও না। যত দ্রুত চলে আসা যায় ততই মঙ্গল। রোজা নতুন কোনো ঝামেলায় চায় না। আর এমন ঝামেলা নেওয়ার মতো সামর্থ্য যে তার নিয়েও। ভাবতে ভাবতেই ফোনটা হাতে তুলে নিল সে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপে জিয়াদ মেসেজ পাঠিয়েছে। ভাষ্যমান কথাটুকু পড়ে রোজার ভেতরে ধুকপুক শুরু হলো। দ্রুত ক্লিক করলাম। রোজা, লেটস গেট ম্যারিড। বাবা মার অপেক্ষা না করি আমরা আগামীকাল বিয়ে করে ফেলি। হোয়াট ডু ইউ সে? আই ক্যান্ট ওয়েট এনিমোর। জিয়াদের হঠাৎ এমন আচরণ মোটেও স্বাভাবিক লাগেনি রোজার কাছে। কয়েকটি বছরের পরিচয় তাদের, কিছু একটা খাপলা তো আছে, বুঝতে অসুবিধা হচ্ছে না। সেই দিনই তো বলল গ্রাম থেকে ওর বাবা মা ফিরেও তারপর বিয়ের আলাপ হবে। এখন আবার হঠাৎ করেই সুর পাল্টালো কেন? কেন বলবে ওর বাবা মা ছাড়াই বিয়েটা এখনই সেরে ফেললেই ভালো হয়? রোজার ব্যাকুলভাবে বিয়েটা করার পরিষ্কার কারণ আছে, কিন্তু জিহাদের কারণ কি? ও কি এমন সন্দেহজনক আচরণ করবে কেন? উদ্ভট না বিষয়টা? বরাবরই জিহাদ নিজের বাবা মায়ের বাধ্য ছেলে, বিশেষ করে ওর মায়ের। একটা মাত্র সন্তান তো, খুব আদরের। সেই ছেলে হঠাৎ কেন বাবা মা ব্যতীত বিয়ে করতে চাইবে? রোজার মাথার ভেতরে সন্দেহের পোকামাকড় কিলবিল করছে। এমনিতেও সে স্বভাবগত সন্দেহপাতিক মানুষ। ছোট ছোট বিষয়কে তিল থেকে তাল বানানোর মতো ঘটনাও সে ঘটিয়েছে। আপাতত ভীষণ অশান্তিতে দম বন্ধ হয়ে আসছে, বুকের ভেতর ধরফর করছে। ঘাটটা বাম দিকে ঘুরিয়ে সময়টা দেখে নিল।
রাতের 2:26। আগামীকাল হৃদির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দিন। বাচ্চাটা তার আশা করে থাকবে। জন্মদিনে যে তাকে যেতেই হবে, না হলে আজ ভোরে এসে রওনা হতো জিহাদের বাসার উদ্দেশ্যে। নিজে গিয়ে যাচাই বাছাই করতো আয়াত তালুকদার রোজা থেকে কিছু লুকোচুরি করে পার পাবে ভেবেছে। অসম্ভব। আজকের দিন সহ আগামীকাল যাক শুধু। সে হাত ধুয়ে নামবে, প্রয়োজনে জিহাদের গ্রামেই যাবে। রোজা শুধু মনে প্রাণে আশা করছে, প্রার্থনা করছে তার সন্দেহ বিন্দুমাত্র স্পর্শ যেন জিহাদের ভেতরে না থাকে। সে খুব করে যায় তাদের বিয়েটা হোক, সুন্দর একটা সংসার হোক। জিহাদের স্বপ্নের সাথে যে তারও অনেক স্বপ্ন জড়িত। রাতভর আলোচনা করা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, তাদের স্বপ্নগুলো, আকাঙ্ক্ষাগুলো মিথ্যে না হোক। ফোনটা পাচ্ছে। রোজা তাকালো পাশে। ফোনটা লাল রঙের বালিশটার পাশে। স্ক্রিনে ভাসছে জিহাদের নাম্বার। অনবরত কল করে যাচ্ছে। ভীষণ মরিয়া লাগছে ওকে। কেন? এতে যে তার সন্দেহের মাত্রা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে। ও কি বুঝতে পারছে না? চেনে না রোজাকে, জানে না সে অল্পতেই সন্দেহর জালে ফেসে যায়। এতগুলো কলের একটা কলও রোজা ধরলই না, তাকালো না জানালার দিকে। স্লাইড করা কাজটা পর্দা সরানো মৃদু বাতাস প্রবেশ করেছে। চাঁদটা দেখা যাচ্ছে, অর্ধখণ্ডিত চাঁদের চারিপাশে জল জল তারাদের সমাবেশ। চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেলে রোজা। ফোনটা বন্ধ করে রাখে, মাথার এলিয়ে দেয় নরম বালিশে। আগামীকালের জন্য ভালোভাবে যত্ন নেওয়া চুলগুলো মৃদু ভেজা ছাড়া, ব্রাউন রঙের চুলগুলো ছড়িয়ে পড়ে লাল বেডশিটে। মাথার উপরে কালো রঙের ফ্যানটা ঘুরছে। দৃষ্টি গিয়ে থামে তার সাইড টেবিলে। হৃদির সাথে তার ছবিটা ভীষণ আগের, পরিবর্তন করে একটা নতুন লাগানো দরকার। ভাবতে ভাবতে ক্লান্ত চোখ দুটো বুঝতে চোখে ভাসে হৃদির মুখখানি। সেদিন ফেরার পথে মিচা আজ ঘুমন্ত অবস্থাতেই তাকে গম্ভীর কণ্ঠে বারবার বলেছিল, আমি অপেক্ষায় থাকবো স্নো হোয়াইট, ডোন্ট বি লেট, খবরদার। রোজা হেসে ফেলে। ওর অমন বাচ্চা বাচ্চা কণ্ঠে গাম্ভীর্যতায় প্রশ্ন করেছিল মিহি কণ্ঠে, লেট হলে কি করবে তুমি? মাই ড্যাড হ্যাভ এ গান। তখন প্রায় রোজার চোয়াল ঝুলে এসেছিল। আশ্চর্যের শিখরে পৌঁছে আতঙ্কে প্রশ্ন করেছিল, তুমি আমাকে শুট করতে চাও? দিদি ঘুমের সাগরে তলিয়ে যেতে নিয়ে আওড়ালো, ড্যাডকে বলবো স্নো হোয়াইটকে গান দেখে ধরে আনতে। ভয় পেয়ে যেতেই চাইবে না আমাকে ছেড়ে। রোজা ফিক করে হেসে উঠল। বাচ্চা বাচ্চা কণ্ঠের কথাগুলো মনে করে পরমূর্তি বিরক্তও হলো। রক্তের কত শক্তি, তাই না? যেমন বাপ তেমনি মেয়ে। অতটুকু বয়সে এত বুঝে ফেলেছে। বাবা মেয়ে দুটি বিপজ্জনক। সাত সকালবেলা স্নিগ্ধ নীরবতা ভাঙল নিপা বেগমের অভিযোগের সুরে। রাজু না খেতে খেতেই অমন কাঠির মতো বানিয়েছিস শরীরটা, ফু দিলেই মনে হয় উড়ে যাবে। খাওয়া দাওয়ার কোনো শৃঙ্খলা নেই। বাজে কয়টা? এখনো ঘুমোচ্ছে। খেয়ে তারপর না হয় ঘুমা, তা না। খাচ্ছে পরোটা গরুর ঝোলে ডুবিয়ে মুখে পুড়তে নিয়ে মাথা না তুলে পড়ল, চিকন না মা, এটা জিরো ফিগার, ডায়েট মেনটেন করে বানাতে হয়। টেলিভিশনে জ্বলে উঠছে নিপা বেগম। হাতের কাছেই থাকা ছেলের মাথায় শক্ত করে থাপড়া বসালেন। রাজু আটকে উঠছে, মাথাটা সরিয়ে পুনরায় খাওয়ায় মনোযোগ বসালো। আজ তার মন ভালো, ভীষণ খুশি সে। মার ধরো আজ অমৃত লাগছে। নিপা বেগম চেঁচিয়ে যাচ্ছেন, অসভ্যর ঘরে অসভ্য, ওসব কি কথা? জিরো ফিগারের তুই কি বুঝিস রে? রাজু চোখ তুলে তাকালো বিকুবির মতন। মা এটা 2025, আর আমি বাচ্চা না। এইটা বুঝবো না? তোমার মেয়ের ডায়েট চারটির উপরে বড় বড় করে লেখা, আজ আর্নি টু হ্যাভ এ জিরো ফিগার। রাজু বাম হাতের আঙুল দিয়ে জিরো বানিয়ে দেখালো। নিপা বেগম পুনরায় হাত তুলতে প্লেট নিয়ে ঝড়ের বেগে সরে এলো বেচারা। আজিজুল সাহেব হাসছেন শব্দ করে। এতে নিপা বেগম আরও খেপলেন। কিছুক্ষণ গলা উঁচিয়ে চেঁচামেচি করে স্বামীকেও দু চারটি কথা শুনি তবেই শান্ত হলেন। রাজু ততক্ষণে খেয়ে উঠেছে। ছেলের অমন হাসি হাসি মুখ চঞ্চলতা নিপা বেগমের চোখে পড়ল। রান্নাঘর থেকে কিছুক্ষণ লক্ষ্য করে এবার জিজ্ঞেস করে বসলেন, এই ছেলে হলোটা কি? এমন করছিস কেন? রাজু সুন্দর মুখে হাসি ধরছে না, ভীষণ উত্তেজনা নিয়ে বলল, আপুর মুখ থেকে শুধু শুনেছি, ফোনে দেখেছি, এই প্রথম স্বচক্ষে মির্জা বাড়ি দেখব, আদিল মির্জাকে দেখব, রিধিকে দেখব। মূর্তি বিচলিত হলেন নিপা বেগম। চোখে মুখে চিন্তা নিয়ে তাকালেন সোফায় বসা স্বামীর চোখে মুখে। আজিজুল সাহেবও চিন্তায় পড়লেন, আদিল মির্জা তো সাধারণ কেউ নন, সাধারণ বাড়িরও নন ওটা।
তাদের যাওয়াটা কি ঠিক হবে? কোনো ঝামেলায় পড়বে না তো? আজিজুল সাহেব স্ত্রীকে আশ্বস্ত করলেন। চিন্তা করো না, রোজা যেহেতু যেতে বলছে সমস্যা হওয়ার কথা না। আদিল মির্জা স্পিকিং। ফোনের ওপাশে নীরবতা বয়ে যাচ্ছে। আদিল নির্বিকার মুখে গান থেকে ফোন সরাতে ওপাশ থেকে মেইলি ভাষা ভাষা কণ্ঠে নরম ডাক পড়ল। আদিল। আদিলের মুখে পরিবর্তন হয় না, পলক পড়ে না, একই ভঙ্গিমাতে ফোনটা ফের কানে ধরে, তবে প্রয়োজন বোধ করে না জবাব দেওয়ার। নীরব অপেক্ষা করে অপরপক্ষের প্রয়োজনটুকু কথা শোনার। আজ আমিরার বার্থডে। প্রত্যুত্তরে এবারও নীরব আদিল। ওপাশে দীর্ঘশ্বাস ফেলার ধ্বনি শোনা গেল, ভেসে এলো ডুকরে ওঠা স্বর। আই মিস মাই চাইল্ড। আদিল, একটু কথা বলতে দাও প্লিজ। আদিল তাকালো ডেস্কের উপরে থাকা সংবাদপত্রের উপর। ফ্রন্ট পেজে বড় বড় করে একজন দম্পতির ছবির হেডলাইন দেয়া। পরপারে পাড়ি জমালেন অর্থমন্ত্রী আব্দুস সোবাহান চৌধুরী, ভেঙে পড়েছেন তার পরিবার। ছবিতে একজন বৃদ্ধা বয়স, যার কমসে কম 70, পাশে রূপবতী নারী, মনে হচ্ছে যৌবনে আছেন এখনো। নারীর পাশে ছোট্ট করে লেখা রিনা সওদাগর। আদিল দৃষ্টি ফিরিয়ে আনল, তাকালো সামনে, দেখলো সে দাঁড়িয়ে আছে অফিসের পশ্চিমের কাছের দেয়ালের সামনে। নিচে আয়োজনের প্রস্তুতি চলছে, বডিগার্ডসদের ছড়াছড়ি পুরোটা এরিয়া জুড়ে। পার্কিং এরিয়াটা বাড়ানো হচ্ছে, সিসিটিভি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে, ম্যানেজমেন্টের লোকদের চোখের সামনে রেখে কাজ করানো হচ্ছে। আদিল ওইদিকে চেয়ে ধীরে সুস্থে শান্তভাবে আওড়ালো। Focus on your dead husband, Mrs. Subhan. Amir Bani, did you forget? Don't cross your limit and my patience. ওপাশ থেকে আর একটি শব্দ শোনার প্রয়োজন বোধ করলো না আদিল। কল কেটে ফোনটা ছুঁড়ে ফেললো সোফায়। মৃদু শব্দ হলো। ঘড়ির কাঁটা ঘুরছে 2:42। অক্টোবরের এই সময়টা সূর্যের তাপ থাকে নরম, আজও ব্যতিক্রম নয়। সোনালি রোদ্দুরে এসে পড়েছে আদিলের গম্ভীর মুখে, ধূসর রাঙা চোখ জোড়া জ্বলজ্বল করছে, মনে হচ্ছে মনি দিয়ে আগুন বেরোচ্ছে। আদিলের পেছনে দাঁড়িয়ে ছিল শান্ত আর অ্যালান। শান্তর চোখ মুখ গম্ভীর হয়ে আছে, হৃদয়ের মাঝে 4-5 ভাঁজ ফেলে বলেই বসল। বুড়োটা মরতে দেরি, আর তার রং পাল্টাতে দেরি হয়নি। শেমলেস। অ্যালেন ভরকালো, ভয় পেল। চকিতে শান্তের হাতে চিমটি কাটলো, তাকালো আদিলের চড়া পিঠের দিকে। আদিল ফিরে তাকালো না। অনেকটা সময় পর আদেশ ছুড়লো তৎ পিছে। সিকিউরিটি টাইট কর। গেস্ট লিস্টের বাইরে কাউকে অ্যালাউ করা হবে না, নট ইভেন আ সিঙ্গেল ফ্লাই। অ্যালেন আর শান্ত শক্ত গলায় বলল, ইয়েস বস। ইয়েস বস। বস, প্রিন্সেসের পাশে সিকিউরিটি বাড়াবো। আর মিস রোজ। শান্তর কথার মধ্যে আদিল ভারী থমথমে গলায় বলল, Send someone after Rosa. অ্যালেন তৎক্ষণাৎ বুঝলো না তাদের বস কাকে মিন করছে, শুধু নামের সম্বোধনে শুধু অজানাই লাগলো। শান্তর চোয়াল ঝুলে আসার পাশাপাশি গলার স্বর নেমে এলো। কে রোজা? ওহো, মিস রোজাই তো, তাই না বস? অ্যালেন ছোঁচ কামড়ে ধরল। আদিল ফিরে থাকতে শান্ত সৈনিকের মতো সোজা হয়ে স্যালুট ঠুকে বলল, কাউকে পাঠাইতে হবে। আপনার রোজা, নট মিস রোজা, জাস্ট রোজা। আদিল গম্ভীর মুখে 2 কদম এগিয়ে আসতে দ্রুত বেরিয়ে গেল শান্ত। অ্যালেনও ভদ্রভাবে শান্তের পেছনে পেছনে বেরিয়ে গেল। দরজাটা শব্দহীনভাবে লাগিয়ে আদিল ডান হাতের আঙুলে সাহায্যে কপাল মালিশ করল, ধরালো একটা সিগারেট, গিয়ে বসলো ডেস্কের চেয়ারে। ড্রয়ারে একটা ছবি উল্টে রাখা, গা চেয়ারে এলিয়ে দিয়ে অন্য হাতের ছবিটা হাতে তুলে নিল। ছবিটা রোজার, ড্রাইভ করছে। চোখে ফাঁসলো রোজার ড্রাইভিং করার অঙ্গভঙ্গি। আশ্চর্যজনকভাবেই গতকাল আদিল ফলো করেছিল রোজার গাড়িটা, তার কোনো ইন্টেনশন ছিল না। হঠাৎ সামনে পড়েছিল লাল রঙের গাড়িতে সানগ্লাস চোখে দিয়ে ড্রাইভ করতে থাকা রোজাকে অন্যরকম লাগছিল। মির্জা বাড়িতে দৃষ্টি নুইয়ে চলা রোজা থেকে ভিন্ন। রীতিকে বাঁচানোর সময় যেই তেজস্বিনী রূপ দেখিয়েছিল ওটাই বিদ্যমান থাকে যখন সে ড্রাইভ করে। আকর্ষণীয় লাগছিল। আর সবসময় এমন জটাপ হয়ে থাকে কেন যেন মির্জা বাড়ির বাইরেটা র্যাম্প ওয়াক। আদিল বিড়বিড় করে, Damn it. সুবর্ণা ইসলাম একজন গুণী মেকআপ আর্টিস্ট, সচরাচর জনপ্রিয় মডেলদের কাজ করে থাকেন, তবে এবার ভিন্ন ক্লায়েন্ট নিয়েছেন। শিল্পপতি আদিল মির্জার একমাত্র সন্তানের আজ জন্মদিন।
তাকেই চমৎকারভাবে তৈরি করা সুবর্ণার কাজ। সে নিজে চিন নিয়ে পৌঁছেছে মাত্র, করা সুরক্ষার এক একটি ধাপ পেরোতে পেরোতে যেন বেলা শেষের পথে। হাত ঘড়িতে বেলা 4টা, তার হাতে 2 ঘন্টার সময় আছে। গাড়ি থেকে নামতেই দেখলো সামনে লম্বা চড়া গম্ভীর মুখ শান্তকে। শান্তর কানে ব্লুটুথে কাকে যেন কিছু একটা হুকুম করে এগিয়ে এলো মেকআপ আর্টিস্টকে আপ্যায়ন করতে। হাত বাড়িয়ে স্বাগতমের ইশারা করলো। সুবর্ণা লোকজন নিয়ে প্রবেশ করলেন আচালিকার মতন বাড়ির ভেতরে। জন্মদিনের জন্য বিশেষভাবে সাজানো হচ্ছে পুরো নিচের ফ্লোর। সোফা, ডাইনিং সব সরানো হয়েছে। সিঁড়ি ধরে ফ্লোর পর্যন্ত লাল কার্পেটের বেছানো হয়েছে। সিঁড়ির হাতলে ফুলের সমাহার, মাথার উপরে ঝাড়বাতিটা সুবিশাল। বাড়ির ভেতরে তখনও কাজ চলছে ব্যস্ত গতিতে। সুবর্ণা নিজের এতটুকু জীবনে অনেক বড়লোকি কাণ্ড কারখানা দেখেও এত আশ্চর্য বিমোহিত হননি। বাইরে থেকে মুগ্ধ চোখে দেখতে দেখতে এসেছেন যে। শান্ত তাদের নিয়ে আসে সোজা দোতলায়। হৃদির রুমে হৃদির হাতের তার সমান লম্বা একটা ব্যাঙ পুতুল, ওটা ধরে পা ঝুলিয়ে বসে আছে সোফায়। মরিয়ম বেগমকে কিছুক্ষণ পর পর প্রশ্ন করছে রোজার সম্পর্কে, এসেছে কিনা। অসহায় মরিয়ম বেগম বলে যাচ্ছেন, আসলে ও সর্বপ্রথম এখানেই আসবে। এতে মেয়েটা গাল ফোলা অসন্তুষ্ট হয়, বিড়বিড়িয়ে বলে, এখনো কেন আসছে না?